চমকে উঠল পাভেল, তড়িৎ গতিতে ভাইয়ের দিকে তাকালো। এরপর আরশিকে নিয়ে দ্রুত পায়ে দোতলায় উঠল। চোরা চোখে তাকিয়ে পরশের পাশে এসে বলল, থ্যাংক ইউ, তোকেও কোনো একদিন বাঁচিয়ে নেব, সুদবুদ করে দেব। ভ্রু কুচকে পাভেলের দিকে তাকালো পরশ, বলল, আমাকে বাঁচাবি? তা আমাকে মারবেটাকে? উত্তর দিল না পাভেল, খুক খুক করে কেসে উঠল। পরশ আরশির দিকে তাকালো। এইটুকু একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছে, ভাবতেই হাসি পাচ্ছে। দেখে মনে হচ্ছে প্রেমার থেকেও ছোট। 10 মিনিট পর আমার রুমে আসিস। বলে নিজের রুমে ঢুকে গেল পরশ। পাভেলও চলে গেল আরশিকে নিয়ে। রুমের মধ্যে ঢুকতেই শাড়ি খুলে বসলো আরশি। হাত পা ছড়িয়ে বিছানায় বসে কপালে হাত দিয়ে বলল, বাবা, আর একটু হলেই আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত। ভাগ্যিস রুমে আসতে পারলাম। শুধু তোমার, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, বলতো এমনিতেই তো বাচ্চা বিয়ে করেছি, তার উপর আবার শাড়ি পরতে পারে না, যেখানে সেখানে খুলে যায়। এরপর অলসতা কাটিয়ে শুয়ে পড়ল বিছানায়। বসা আরশিকে টেনে নিয়ে নিজের বক্ষ পিঞ্জরের নিচে শোয়ালো। গালে নাক ঘষে জড়ানো কণ্ঠে বলল, শাড়ি সামলাতে পারে না ঠিকই, কিন্তু জামাই কিভাবে সামলায় সে ব্যাপারে কোর্স করা আছে আমার পিচ্চি বউয়ের। খিলখিলিয়ে হেসে উঠল আরশি। পাভেলকে সরানোর প্রয়াস করে অভিমান জড়ানো কণ্ঠে বলল, একদম পিচ্ছি বলবেন না। আর কটা দিন পরেই 800-তে পা রাখবো। মানছি যে একটু শর্ট আমি, কিন্তু তাই বলে আপনি যখন তখন আমাকে অপমান করতে পারেন না। সরুন, আপনার ভাই যে সে কখন ডাকলো তার খেয়াল আছে? চমকে উঠল পাভেল। তড়িঘড়ি করে উঠে বসলো বিছানায়। ব্যাগ হাতড়ে তোয়ালে নিয়ে দ্রুত ছুটল বাথরুমে। সারাদিন আজকে জার্নি করতে হয়েছে। পাভেল বের হওয়ার সাথে সাথে পোশাক নিয়ে আরশি ভেতরে ঢুকলো। আসবো? শোয়া থেকে উঠে বসলো পরশ। দরজার দিকে তাকাতেই জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা পাভেলকে নজরে এলো। গম্ভীর কণ্ঠে বলল, এ পর্যায়ে ভেতরে ঢুকলো পাভেল, কিন্তু বসলো না। ভাইয়ের সামনে দাঁড়িয়ে নিচু মুখে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। বেশ খানিকক্ষণ চুপ রইল পরশ। এরপর নীরবতা ভেঙে বলল, তোকে একটা কাজ করতে হবে। চমকালো পাভেল। এমনিতেই বিগত ঘটনাগুলোতে ভাইয়ের সাথে কিছুটা মনোমালিন্যতা হয়েছে। এ পর্যায়ে যদি তার কিছু কাজ করে আবারও সম্পর্কটা আগের মতো করা যায় তবে মন্দ কি? দ্রুত কণ্ঠে বলল, হ্যাঁ, তুই বল কি করতে হবে। ভ্রু কুচকে একবার ভাইয়ের দিকে তাকালো পরশ। কারণ এই মুহূর্তে তার মধ্যে যে উত্তেজনাটা দেখা যাচ্ছে সেটা কাজের কথা বলার সাথে সাথে নিভে যাবে। আতঙ্কে পাংশুটে হয়ে যাবে তার বর্ণ। ভয়ে ক্রমাগত মাথা নাড়িয়ে এক ছুটে নিজের রুমে দরজা বন্ধ করে থাকলেও সেটা অস্বাভাবিক মনে হবে না। ভাইয়ের এই উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে নিজের হাসিটাকে থামালো। আমি বিয়েটা করছি না, আর এটা তুই গিয়ে এক্ষুনি আব্বুকে বলবি। কি? মাথার উপর যেন বজ্রপাত পড়ল পাভেলের। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। বিস্ময়ে হতবাক হয়ে ঢোক গিলল। বলল, তুই কি পাগল? এমনিতে আব্বু আমার পালিয়ে যাওয়া নিয়ে রেগে আছে, এর মধ্যে তোর এই আলতু ফালতু উদ্ভট কথাগুলো আমি আব্বুকে বলি, আর সে আমাকে তুলে একটা আছাড় মারুক। আর এসব কি বলছিস তুই? কাল বিয়ে আর এখন বলছিস বিয়ে করবি না? কি হয়েছে কি তোর? মাথা ঠিক আছে? প্রথমে দেখলাম স্পোর্টসি সর্দারের সাথে কক্সবাজারে ঘুরছিস, ভাবলাম প্রেম করছিস, ভালো কথা। এরপর হুট করে আরেকজনকে বিয়ে, এখন আবার বিয়ের আগের দিন বলছিস বিয়ে করবি না, কেন? সেই কেনর উত্তর আমি তোকে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। যাকে দেওয়ার তাকেই দেব। তোকে শুধু যা বললাম তাই বলবি, বাকিটা আমি সামলে নেব। চল। আমি পারবো না। সুচালো দৃষ্টিতে তাকালো পরশ। বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি যেন ড্রয়িং রুমে পা ফেলার আগে ওখানে তোকে দেখি। আব্বু, ভাইয়া বিয়েটা করতে চাইছে না। টিভিটা মুহূর্তে অফ করে দিল আমজাদ। তীর্যক দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে পুনরায় জিজ্ঞেস করলো, কি বললি? করুণ চোখে পরশের দিকে তাকালো পাভেল। আগে জানলে কখনোই পিরোজপুরে পা দিত না। ভেবেছিল বড় ভাই বিয়ে করেছে, এখন তো বাড়ির সবাই হাসি খুশি আনন্দেই আছে। এই অবস্থায় গেলে কেউ কিছুই বলবে না তাকে। কিন্তু পরিস্থিতি এখানে আরো ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে। আমতা আমতা করে বলল, আব্বু, ভাইয়া বলল ও বিয়েটা করবে না। মাথা ঘুরছে পিয়াসার। ছুটে এলো পরশের কাছে, হাই হাই করে উঠল। উত্তেজিত হয়ে বলল, নিশ্চুপ রইল পরশ। বাবার দিকে তাকিয়ে বলল, তুমি ওদেরকে ফোন করে জানিয়ে দাও বিয়েটা করছি না। ওরা যেন অন্য কোথাও মেয়ের বিয়ে দিয়ে দেয়। হুঙ্কার ছুড়লেন আমজাদ। চায়ের কাপটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলেন। ভেঙে কয়েক টুকরো হয়ে গেল কাচের অবয়বটা। চিৎকার করে বললেন, মস্করা পেয়েছো? মানুষ কি মানুষ মনে হয় না? তোমার যা খুশি তাই করবে? সব জায়গায় নিজের এমপিগিরি দেখাচ্ছ। ভুলে যেও না, এটা কোনো রাজনীতি না। এ পর্যন্ত কটা বিয়ে ভেঙেছ? কাল বিয়ে,
আর এখন আমি কোন মুখে ওদেরকে বলবো বিয়েটা হচ্ছে না? জুতো ছুঁড়ে মারবে তো আমার মুখে। একে বিয়ে করবে না, ওকে বিয়ে করবে না। তাহলে বিয়ে করবেটা কাকে? কোন হুরের অপেক্ষায় আছো? বেয়াদব ছেলে, একটাও মানুষ হলো না, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। তোরা আমার ছেলে না, যা চোখের সামনে থেকে। আমি কাউকে কিছু বলতে পারবো না। বিয়ে করে পারো, না করে পারো, যা খুশি তোমরা বোঝো। কাল সকাল হওয়ার আগে এই বাড়ি ছাড়বো আমি। বলে হন হন করে উঠে গেল দোতলায়। পিয়াসা ছেলের দিকে তাকিয়ে অভিমান নিয়ে কান্না জড়িত গলায় বলল। চোখ দুটো গোল করে নিঃশ্বাস নিল পরশ। পাশেই পাভেল দাঁড়িয়ে আছে। গম্ভীর কণ্ঠে ভাইয়ের উদ্দেশ্যে শুধালো। রেডি হয়ে দ্রুত নিচে আয়, ও বাড়িতে যাব। চমকে তাকালো পাভেল, করুণ কণ্ঠে বলল। আরে ভাই, তুই একা জানা, আমাকে কেন নিতে হবে সব বিপদে? চোখ রাঙিয়ে তাকালো পরশ, কণ্ঠে কঠোরতা এনে বলল। কারণ আমাকে এই বিপদগুলোতে ফেলেছিস তুই। না তুই পালিয়ে যেতি, আর না তো আমি কখনো কক্সবাজার যেতাম। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবি। গাড়ি চলছে দুর্বার গতিতে। পিরোজপুর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে তারিনদের বাড়ি। একটানা 30 মিনিট পথ চলার পর পৌঁছালো তারা। গেটের সামনে গাড়ির হর্নের শব্দ পেতেই বেরিয়ে এলো তারিনের বাবা। পরশ সহ পাভেলকে দেখতেই তিনি অবাক হয়ে গেলেন। দ্রুত পায়ে বেরিয়ে এসে তাদের কাছে এলেন। আরে এ কি তোমরা কখন আসলে? আর আসার আগে বলে না কেন? এসো এসো, ভেতরে এসো। পরশ ত্রস্ত পায়ে হেঁটে গেল তার পিছু পিছু। তার হাত চেপে ধরে চাপা স্বরে বলল। যা বলেছি মনে থাকে যেন। দ্রুত মাথা হ্যাঁ স্বরূপ নাড়ালো। দোতলার রুমের মধ্যে চাপা হাসির শব্দ পাওয়া গেল। 3 জন রমণী ক্রমাগত সারিবদ্ধভাবে উকি মেরে দেখছে পরশদের। তারিনের কাজিন দোলা চিমটি কাটলো তারিনকে, বলল। লজ্জায় গুমড়ে উঠল তারিন। অন্যদিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল। আরে ধুর না, ওনার সাথে তো এই বিষয়ে কোনো কথাই হয় না। জানি না কেন এসেছি। পুনরায় হেসে উঠল ছোঁয়া। হেসে বলল। আরে বুঝিস না, দুলাভাইয়ের তো সহ্য হচ্ছে না আর। বিয়ের আগের রাতেই হাজির। এই যে বিয়ের আগের রাতগুলোতে জামাই বউ লুকিয়ে দেখা করে, হয়তো সেটার জন্য এসেছে। উনি তো আবার এমপি, লুকানো টুকানো ওনার ব্যক্তিত্বের সাথে যায় না। তার জন্যই সরাসরি সবার সামনে চলে এসেছে। দেখিস এক্ষুনি গড়বড় করে বলে উঠবে। শুনুন, আমি আমার বউয়ের সাথে একান্তে কিছুক্ষণ থাকতে এসেছি। আপনারা সবাই বিদায় হন। কথাগুলো শুনতেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল তারিন। ছুটে চলে গেল রুমের অন্য কোণে। একে একে 7-8 পদের নাস্তা এলো সামনের টেবিলে। পাভেল নড়ে চড়ে বসলো। যে প্রস্তাব নিয়ে এসেছে সেটা এরা শুনলে নাস্তা খাওয়ানো তো দূর, এই নাস্তা চুবিয়ে মারবে। ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো সে গম্ভীর মুখে তাকিয়ে আছে সামনের দিকে। গা জ্বলে উঠল পাভেলের। এত বড় একটা কাহিনী ঘটিয়ে একটা লোক কিভাবে এতটা স্বাভাবিক থাকতে পারে ভেবেই পায় না। তা বাবা কিছু বলবে? এত রাতে এত দূরে এলে যে? খুক খুক করে কেসে উঠল পাভেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি পাভেল শিকদার। কথা শেষ হওয়ার আগেই লোকটি বলল। আরে পরিচয় দেওয়ার কি আছে, আমি চিনি তোমাকে। বিনয়ী হাসলো পাভেল, আমতা আমতা করে বলল। আসলে আঙ্কেল, আমরা সত্যিই ক্ষমা প্রার্থী। আসলে ব্যাপারটা এতটা জটিল হয়ে যাবে ভাবতে পারিনি। চমকে তাকালো লোকটি। কিসের জন্য ক্ষমা চাইছো? আমি কিছুই বুঝলাম না। নড়ে চড়ে বসলো পাভেল, বলল। আসলে ব্যাপারটা ক্ষমা চাওয়ার মতোই। বাবা তো লজ্জায় আসলোই না। ঘটনাটা হচ্ছে কদিন আগে ভাইয়ার সাথে একটা মেয়ের কিছু ছবি ভাইরাল হয়েছিল, দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু এসব কেন বলছো? আসলে স্পর্শিয়া সর্দার মানে আমার স্ত্রীর বড় বোন, ওর সাথে ভাইয়ার সম্পর্ক ছিল। মাঝখানে দু পরিবারের ঝামেলায় রাগের বশবর্তী হয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে বিয়েটা হচ্ছে না। আমরা সত্যি ক্ষমা চাইছি। আপনি তারিনকে অন্য কোথাও ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবেন। ব্যাপারটা হচ্ছে যদি বিয়েটা হয়েও যায় তখন কিন্তু সংসারটা সুখের হবে না, মন তো অন্য কোথাও থাকবে, তাই না? আপনার যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা মিটিয়ে দেব, এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন লোকটি। নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। এরপর হুঁশ ফিরতে ক্ষোভ ঝেড়ে বললেন। বিয়েটা কি মশকরা পেয়েছো? আমার সমস্ত আত্মীয় স্বজনদের দাওয়াত করা শেষ, এখন এসে এসব বলছো? আমার মান সম্মানের কথা একবারও মাথায় এলো না? আলতো হাসলো পাভেল, বলল। আঙ্কেল, আপনার থেকে বেশি অতিথি আমাদের দাওয়াত দেওয়া আছে। আশপাশের সব এমপি মন্ত্রীরা অলরেডি বিয়ের খবর জেনে গেছে। কি মনে হয় আপনার আমাদের মান সম্মান যাবে না? আমি মানহানির মামলা করব তোমাদের নামে? কি ভেবেছো?
এমপি বলে বেঁচে যাবে? ঘাড় কাত করে আবারও সোজা করলো পাভেল। লোকটির কাছে এসে শান্ত কণ্ঠে বলল, মানহানির মামলা আমরাও করতে পারি আঙ্কেল। আপনি আমাদের সাথে প্রতারণা করতে চাইছিলেন। আপনার মেয়ের চেয়ে এর আগে অন্য কারোর সাথে কলেজ লাইফে রিলেশন ছিল, সে কথা লুকিয়েছিলেন কেন? হা হয়ে গেল লোকটি। অবাকের সুরে বলল, সেটা তো অনেক আগের। এখনো অনার্স ফাইনাল ইয়ারে পড়ছো। সেই 4-5 বছর আগের কথা কেন এখন উঠবে? এ পর্যায়ে সোফা থেকে উঠে দাঁড়ালো পরশ। গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে আমি এঙ্গেজমেন্টের আগেই বলেছিলাম আপনার মেয়ের কোথাও সম্পর্ক আছে কিনা। আপনি সরাসরি অস্বীকার করেছেন। আমি আপনার থেকে এরকমটা আশা করিনি। যাই হোক, আপনার দিকটা আপনি সামলে নেবেন, আমাকে যেন সামলাতে না হয়। আমি চাইছি না আপনার মেয়ের কোনো দুর্নাম হোক। ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবেন। আসি। বলেই বেরিয়ে এলো বাইরে। পাভেল পেছন পেছন এক প্রকার ছুটে এলো। গাড়ির কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দ্রুত গাড়ি স্টার্ট কর। ওরা যে নাস্তার প্লেট ফিক্কা মারেনি, এটাই তোর ভাগ্য। দ্রুত ভাগ। পরশ হেসে গাড়িতে উঠল। কিছুটা স্বস্তি পাচ্ছে এবার। কিন্তু পাভেল হাসলো না, বরঞ্চ একা একা বিরক্তিকর কথা বলে ঝাড়তে লাগলো পরশকে। আচমকা গাড়ি ব্রেক কষলো। পরশ শান্ত দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো। এবার দ্বিতীয় কাজ, বাড়ি যাওয়ার 5 মিনিটের মধ্যে তোর বউয়ের থেকে তোর শাশুড়ির নাম্বার এনে দিবি। ও ফোন বন্ধ করে রেখে দিয়েছে। ফুঁসে উঠল পাভেল, দাঁতে দাঁত চেপে বলল, পারবো না। এত ভালোবাসা উঠলে পড়ছে তো আগে বলিসনি কেন? সেই তো একই করতে পা মচকালি। শুধু শুধু আমাকে হয়রানি করলে কেন? এর থেকে দুজন মিলে ভাগাভাগি করে দু বোনকে নিয়ে পালাতাম। হানিমুন টানিমুন ছেড়ে একসাথে বাড়ি ফিরতাম। থেমে পরশের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে দিল। বলল, অবশ্য স্পোর্টসিয়া সর্দার তো এত আর আমার বইয়ের মতো মিষ্টি না যে বলার সাথে সাথে আমার সাথে ছুটবে। দেখা গেল পালানোর কথা বলার সাথে সাথেই তোর ঠ্যাং ভেঙে পেছনের আম গাছে ঝুলিয়ে রেখেছে। চমকে উঠল আরশি। দ্রুত পায়ে মাথা নাড়িয়ে জানালো তার কিছুই লাগবে না। এরপর পায়ের বেগ বাড়িয়ে চলে এলো ড্রয়িং রুমের দিকে। ঠোঁট টিপে হাসলো পিয়াসা। ভয় পেয়েছে নিশ্চয়ই। পাভেল বাড়িতে নেই সে সন্ধ্যা থেকে। হয়তো তার অনুপস্থিতিতে এই দিশেহারা হয়ে নেমে এসেছে ঘর থেকে। নানা অস্বস্তিতে জড়িয়ে এলোমেলো হয়ে মাথা বের করে উকি মেরে তাকিয়েছিল রান্নাঘরে। ভেতরে ঢোকার সে সাহস পায়নি। স্বস্তি নিয়ে চোখ দুটো বন্ধ করলো পিয়াসা। যাক বাবা, তার ঘরের বউ তার মতোই নরম হয়েছে, এটাই তো অনেক। পাভেলের যে ওই বড় মেয়েকে চোখে পড়েনি, এটাই বা কম কিসে। ওদিকে কোথায় যাচ্ছ ভাবি? ওখানে তো স্টোর রুম, এখানে আসো। দ্বিতীয়বারের মতো চমকালো আরশি। লজ্জাও পেল। ইস, অচেনা বাড়ি, বারবার এদিক সেদিক গিয়ে বাধা পাচ্ছে। কেউ না কেউ আছে ধমক দেওয়ার জন্য। কি জন্য যে রুম থেকে বের হলো সে? লজ্জায় চোখের কোণটা ভরে এলো। পেছন ফিরে অস্বস্তি নিয়ে বলল, কোথাও যাচ্ছি না তো, এমনি দেখছিলাম। এগিয়ে এলো প্রেমা, হাত ধরে নিয়ে এলো নিজের কাছে। হেসে বলল, দেখবে? চলো তোমাকে ঘুরে দেখাই বাড়িটা। না থাক, লাগবে না। শুনল না প্রেমা। গেস্ট রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে সমস্যা নেই, তুমি লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা, তোমার মনে আছে আমাদের একদিন দেখা হয়েছিল ওই যে ফুচকা স্টলের পাশে বসে? সাড়া দিল আরশি। হ্যাঁ, মনে আছে। এটা আমাদের গেস্ট রুম, যদিও তালা দেওয়া, কিন্তু সমস্যা নেই, আমি ডিটেলসে বলতে পারবো। এই তো, এটা ভিআইপি রুম, ভাইয়ার ভিআইপি পার্টনারদের জন্য। এর মধ্যে একটা বাথরুম আর 2টা রুম আছে। নির্বাচনের সময় এখানে বড় বড় নেতা কর্মীরা আসে, বাকি সব সময় তালা দেওয়া থাকে, ঢোকা নিষেধ ভাইয়ার। প্রেমা আরশির দিকে তাকালো। বুঝতে পারলো এখনো স্বাভাবিক হয়নি আরশি। এ পর্যায়ে আবারও হেসে তাকে সাথে নিয়ে সদর দরজায় এলো। বাইরের দিকে বের হয়ে বলল, আমাদের আরও গেস্ট রুম আছে, ওই যে উঠানে ডান কোণে যে বিল্ডিংটা, ওখানে প্রায় 8-10টার মতো রুম আছে। দূর থেকেই দেখো, কাছে যাওয়া যাবে না, ওখানে প্রায় ছেলেপুলে থাকে। বড় ভাইয়ের কড়া নিষেধ গেস্ট রুমে যেন আশেপাশেও না যায়। তাই এই ব্যাপারে আর জানি না, তাই তোমাকেও বলতে পারলাম না। এবারে সামান্য হাসার চেষ্টা করলো আরশি। বলল, কোনো সমস্যা নেই। হাসলো প্রেমা। পুনরায় আরশির হাত ধরে টেনে নিয়ে আসলো বাড়ির ভেতরে। একে একে সবার রুম সহ পরিচয় জানালো। প্রথমে একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে সেটা স্বাভাবিকভাবে কাটিয়ে উঠল আরশি। এ পর্যায়ে তারা সোফায় বসে আড্ডা দিচ্ছে। নিজেদের প্রিয় সকল কার্টুন সিরিজ নিয়ে আলোচনা করছে।
পিয়াসার রান্না শেষ হয়েছে আবার আরও আগেই। এই তো আর মিনিট 30-এর মধ্যেই খাওয়াও হয়ে যেত, কিন্তু যেহেতু পাভেল পরশ এখনও বাড়িতে আসেনি তাই আপাতত কোনো জোগাড় হচ্ছে না। হয়তো আরও ঘন্টাখানেক দেরি হবে ডিনার করতে। এতক্ষণ মেয়েগুলো না খেয়ে থাকবে ভাবতেই কেমন লাগছে। আমজাদ শিকদার এখনও রুম বন্ধ করে বসে আছেন। খাওয়ার কথা বলায় বেজায় ক্ষিপ্ত হয়েছিলেন পিয়াসার উপরে। নিশ্চয়ই জেদ ধরে সারা রাত না খেয়ে থাকবেন। ছেলেরা এলে তো আর খাওয়ার নামগন্ধও শুকতে রাজি হবেন না। পিয়াসা দীর্ঘশ্বাস ফেলল। একবার ভাবলো খাবারটা রুমে রেখে আসবে তার অগোচরে, হয়তো খিদে পেলে খেয়ে নেবেন। পরক্ষণেই চুপসে গেলেন। নতুন বইয়ের সামনে যদি ধমক বেড়ে বসে, যদি খাবার প্লেট ছুঁড়ে দোতলা ড্রয়িং রুমে মারে, তাহলে না তার থেকে বরং না দেওয়াই ভালো। কিন্তু মন মানল না। মিনিট খানেক যেতেই পরাণ কেমন অস্থির হয়ে উঠল। বয়স্ক লোকটা সারা রাত না খেয়ে থাকবে, এমনিতেই টেনশনে প্রেশার বেড়ে যাবে হয়তো। হাই প্রেশারের মানুষটা রেগে মেগে যদি না খেয়ে ওষুধ খেয়ে নেয়, না তার থেকে বরং খাবারটা রেখেই আসুক। খেলো না হয় একটু ধমক, তাতে কি আসে যায়। ভাবনার মতো এই খাবার বেড়ে ট্রে হাতে উপরে রুমে গেল। দরজা ঠেলে ট্রেটা টেবিলে রেখে স্বামীর দিকে তাকালো। তিনি অন্যদিকে গোমরা মুখে তাকিয়ে আছে। পিয়াসা চুপচাপ চলে গেল বাইরে। পরক্ষণেই উকি মেরে টিপ্পনি কেটে বলল, ছেলেরা কেউ এখনো বাড়িতে আসেনি। খাবারটা খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, কেউ দেখেনি। আমি সবাইকে বলে দিব আপনি রেগে না খেয়েই ঘুমিয়েছেন। দেখুন, রাগারাগি করেন ভালো কথা, কিন্তু শরীর খারাপ হলে তো আর এই রাগ বেশিক্ষণ জিইয়ে রাখতে পারবেন না। আমিও খেয়ে নিচ্ছি, আসার আগে ঘুমিয়ে পড়বো রাগ দেখিয়ে। আমজাদ শিকদার কপাল কুঁচকে তাকিয়ে রইলেন স্ত্রীর দিকে। কতটা ধুরন্ধর মহিলাকে বিয়ে করেছে সেটা প্রতি কদমে কদমে বুঝতে পারছে। নাক ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। পিয়াসা আর দাঁড়ালো না, চলে গেল নিচে। ড্রয়িং রুমে নেমে গম্ভীর কণ্ঠে বলল, ওদের আসতে দেরি হবে, তোদের কি খেতে দেবো? থম মেরে তাকিয়ে রইল আরশি। মাথা নিচু করে প্রেমার দিকে তাকালো। পিয়াসা আর দাঁড়ালো না, ডাইনিংয়ের প্লেট গোছাতে গোছাতে বলল, প্রেমা, ওকে নিয়ে খেতে আয়। শুনল প্রেমা। রিমোট ফেলে দাঁড়িয়ে আরশিকে বলল, তোমার খিদে পেয়েছে? মুচড়ে উঠল আরশি। আমতামতা করে বলল, না, সবাই আসুক তারপর না হয় খাওয়া যাবে। আম্মু, ভাবি ভাইয়ের সাথে খাবে। চমকে উঠল আরশি। দ্রুত মুখ চেপে ধরল প্রেমার। করুণ কণ্ঠে বলল, ছি, কি বলছো এসব? আমি সবার কথা বলেছি। থাক, এত লজ্জা পেতে হবে না, আমি বুঝি। প্লেটগুলো পুনরায় উপর করে সাজিয়ে রাখলো পিয়াসা। ঠোঁট টিপে হেসে আরশির দিকে তাকালো। সে এখনো মাথা নিচু করে পায়ের নখ খুঁটছে। পিয়াসা হাঁক ছেড়ে প্রেমার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, তুইও এখন খেয়ে নিস ওদের সাথে। মাথা নেড়ে পুনরায় টিভির উদ্দেশ্যে বসলো দুজন। রাত তখন 12টা। আশেপাশে ধুধু অন্ধকার। ভয়ঙ্কর নিস্তব্ধতা ঘেরা পরিবেশের মধ্যেই মিনিটের ব্যবধানে কুকুরের অভিশপ্ত ডাকটা ভীষণ ভুতুরে ঠেকছে। মধ্যরাতের রাস্তায় হেডলাইট জ্বালানো গাড়িটা এসে গতি কমালো গেটের কাছে। দারোয়ান ত্রস্ত গতিতে গেটটা খুলতে পুনরায় ঢুকে গেল ভেতরে। গ্যারেজের সামনে গিয়ে গাড়ি পার্ক করে থামালো। দু ভাই দুপাশ থেকে বেরিয়ে এলো চিল মোড়ে। আজ অনেকক্ষণ আড্ডা দিয়েছে পাভেল। প্রায় কতগুলো দিন পরে আবারও সেই পুরনো অনুভূতি। একটু আড্ডা, একটু মাস্তি, যেন মুহূর্তেই ভুলিয়ে দিয়েছে সে বিবাহিত। শীষ দিতে দিতে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। আশ্চর্য, লাইট জ্বালানো। এখনই কি ঘুমায়নি কেউ? পরশ ত্রস্ত পায়ে সোফায় বসলো। হেলান দিয়ে পাভেলের উদ্দেশ্যে বলল, যা বলেছি মনে থাকে জানো, কাল সকালের মধ্যে তোর শাশুড়ির ফোন নম্বর দিবি। চমকালো পাভেল। এতক্ষণে হুঁশ ফিরল যেন। দ্রুত পায়ে দোতলায় উঠল। আরশি যে বাড়িতে একা আছে সেটা বেমালুম ভুলেই গেছিল। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কিভাবে যে এতটা রাত হয়ে গেল টেরই পাওয়া গেল না। দরজা চাপানো। ধাক্কা মেরে খুলে ভেতরে ঢুকতেই ঠোক গিলল। না, রুমে নেই আরশি। জোর পায়ে বারান্দায় গেল। একটা চেয়ারে বসে আছে নীরবে। ইস, একা একা না জানি কতটা কষ্ট পেয়েছে। এমনিতেই এ বাড়িতে নতুন, কাউকেই ঠিক সেভাবে চেনে না। তার উপর বাড়ির কেউই এখনও মেনে নেয়নি। পাভেলের উচিত ছিল একসঙ্গে দেওয়া। আলতো পায়ে পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো। কোলে মাথা গুজে মিনতি করে বলল, সরি সোনা, অনেকক্ষণ বসিয়ে রেখেছি তাই না? আসলে ফ্রেন্ডরা ভীষণ জোর করছিল থাকার জন্য। তার উপর সামনে নির্বাচন তো, তাই জমানো অনেক কাজ ছিল। একসাথে চাপ পড়েছে তো, তাই দেরি হয়ে গেছে। বিশ্বাস করো, কাজের চাপে আমি ফ্রেন্ডদের সাথে একটু ভালো করে কথা বলতে পারিনি। আড্ডা তো দূরের কথা, আর কোনোদিন দেরি হবে না। আরশি এখনও নীরব। পাভেল চমকালো। উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে তার দিকে তাকালো। কোনো নড়াচড়া নেই, চুপ করে কাত হয়ে আছে। ভালো করে খেয়াল করতেই হা হয়ে গেল। আরশির চোখ বন্ধ। সে ঘুমিয়ে আছে। নিজের উপর বিরক্ত হয়ে গা ঝাড়া দিল। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ধুর, এত ঘুমিয়ে আছে।
আর আমি কিনা শুধু শুধু এত মিথ্যা বলে পাপের বোঝা বাড়ালাম। আর আশ্চর্য, আমি কেন এত কৈফিয়ত দিতে যাব? এইটুকু বউ কি ভয় পাওয়ার মতো নাকি? সারাদিন ঘুরবো ফিরবো, বন্ধুদের সাথে আড্ডা দেব, রাত হলে বিড়াল ছানার মতো জাপটে ধরে ঘুমিয়ে থাকবো, ব্যাস। আমি ঘুমাইনি, আপনার কথাগুলোই শুনছিলাম। লাফিয়ে আরশির দিকে চায় পাভেল। কলিজাটা যেন ধরাস করে উঠল। আপনি কি ভেবেছিলেন আমাকে যা বোঝাবেন তাই বুঝে বসে থাকবো? মিথ্যা বানিয়ে টানিয়ে গল্প বানাবেন আর সেগুলো শুনে মেনে নেব?